Aziz, the general. বন্ধুরা, আমি আজকের মনের কথা শুরুতেই আমি একটা গল্প তোমাদেরকে বলতে চাচ্ছি। আর সেই গল্পটা হচ্ছে চৌধু ইউনিয়ন নামে একটি স্থান আছে। সেই চৌধু ইউনিয়নের চেয়ারম্যান হচ্ছে যদু মিয়া। যদু মিয়ার মেয়ের সাথে ওই এলাকারই একটি ছেলের সাথে প্রেম ছিল। তো ছেলেটি একদিন রাতে এই চেয়ারম্যান অর্থাৎ যদু মিয়ার বাড়িতে তার মেয়ের সাথে দেখা করার জন্য মধ্যরাতে সে চুপি চুপি সেখানে গিয়েছিল। যাওয়ার পরে এই ছেলেটি তখন হঠাৎ করে ওই চেয়ারম্যানের অর্থাৎ যদু মিয়ার বাড়ির ভেতর থেকে একটা আর্তনাদ শুনতে পেল। এই আওয়াজটা শোনার পরেই ছেলেটি দ্রুত এগিয়ে গেল সেই ঘরের দিকে। সে কান পেতে শুনতে পেল কোনো একটি মেয়ের আর্তনাদ এবং মেয়েটি বারবার বাঁচতে চাওয়ার জন্য খুব চিৎকার করছিল। এরপর সেই ওই বাড়ির জানলা দিয়ে উঁকি দিয়ে দেখলো যে চেয়ারম্যান যদু মিয়া তার বাড়ির গৃহকর্ত্রীকে সেই সময় ধর্ষণ করছে। এই ধর্ষণের এই অত্যাচারটা দেখে সেই ছেলেটি যদু চেয়ারম্যানের মেয়ের বয়ফ্রেন্ড সে চিৎকার দিল মধ্যরাতে। চিৎকার দিয়ে পাড়া প্রতিবেশী অর্থাৎ সেই চৌধু গ্রামের সকল চৌধু জনগণকে সে চিৎকার করে ডেকে আনলো যে চেয়ারম্যান তার গৃহভৃত্যকে সে ধর্ষণ করছে। চারিদিক থেকে মানুষ লাঠি সোটা সব কিছু নিয়ে জড়ো হলো। যদি চেয়ারম্যান তখন ঘর থেকে তড়িঘড়ি বের হয়ে আসে এবং খুব অর্ধবিবস্ত্র অবস্থায়, এবং তাকে দেখলে বোঝা যায় যে সে এই মাত্র কোনো একটা বাজে কাজ ধর্ষণ থেকে সে দৌড়ে এসেছে। আর তার পেছনে ওই মেয়েটি, চাকর মেয়েটি চিৎকার করতে করতে ঘর থেকে বেরিয়ে আসছে। এবং সেই ছেলেটি তখন পাড়া প্রতিবেশী সবাইকে বলল যে চেয়ারম্যানকে সে ধর্ষণ করতে দেখেছে। কিন্তু ধর্ষণকারী যে ধর্ষক যে চেয়ারম্যান সে কিন্তু সেই দিকে তার জনগণকে না বলে কিন্তু যদু যে সে ধর্ষণ করেছে এই বিষয়কে সে কোনো যুক্তি খণ্ডন করছে না। সে কিন্তু বারবার দেখাচ্ছে কিন্তু সে ওই বখাটে ছেলের দিকে যে তার মেয়ের বয়ফ্রেন্ড, সেই বয়ফ্রেন্ডের দিকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে। কিন্তু গ্রামের সকল চৌধু জনগণ তারা চেয়ারম্যানের কথায় চুপচাপ হয়ে গেল। তারা ওই বখাটি ছেলের দিকেই আঙ্গুল দিল, কিন্তু যদু মিয়া যে ধর্ষণ করলো সেদিকে আর তাকালো না। সে বারবার বখাটে ছেলের চরিত্রের দিকে দেখাচ্ছে, বখাটে ছেলেটিকে দেখাচ্ছে যে এই ছেলেটি এত রাতে তার বাড়িতে এসেছে, নিশ্চয় চুরি করতে এসেছে অথবা অন্য কোনো কাজে এসেছে। প্রিয় বন্ধুরা, এই ক্ষেত্রে এই যে গৃহভৃত্য যে মেয়েটি সেটি হচ্ছে সিস্টেম। দ্য সিস্টেম ওয়াজ রেপড, সিস্টেমটা ধর্ষিত হচ্ছিল। আর যদু মিয়া হচ্ছে প্রশাসন আর চৌধু জনগণ। আপনারা বুঝতে পারছেন সেই আমার জন্মস্থানের, আমার জন্মদেশের সেই জনগণ, এই চৌধু জনগণ। আর যেই ছেলেটি এই মধ্যরাতে চেয়ারম্যানের এই ধর্ষণটি সে আবিষ্কার করেছে এবং পাড়া প্রতিবেশীকে জাগিয়ে তুলে এনেছে এখানে, সেই ছেলেটি হচ্ছে আল জাজিরা। অর্থাৎ এই আল জাজিরা এই কাজটি করেছে, বেড়ালের গলায় ঘণ্টা লাগিয়ে দিয়েছে। প্রিয় বন্ধুরা, যদু মিয়া এবং চৌধু জনগণের কথা শুনলেন। এবার চলুন আপনাদেরকে আমি আল জাজিরা সম্পর্কে একটু কিছু বলি। বন্ধুরা, আল জাজিরা এমন একটি সংবাদ সংস্থা, আন্তর্জাতিকভাবে একটা বিখ্যাত সংস্থা, যেটির মূল নাভি হচ্ছে কাতার, এবং এটি প্রতিষ্ঠা হয়েছে কাতার যে শেখ যিনি প্রধান তার উদ্যোগেই করা হয়েছে। আর এই সংস্থাকে সভরেন্টি, সার্বভৌমত্ব দেওয়ার জন্যে কাতারের সংবিধানকেও সংশোধন করতে হয়েছিল। অর্থাৎ সর্বাত্মক স্বাধীনতা এই আল জাজিরাকে দেয়া হয়েছে এই কাতার প্রশাসন।
কাতারের আল জাজিরা বিশেষ করে তৃতীয় বিশ্বে ব্যাপকভাবে সমাদৃত এবং তার গ্রহণযোগ্যতা অনেক বেশি। আল জাজিরায় যে সকল সাংবাদিকরা কাজ করে অথবা যে সকল স্টাফরা আছে, এরা কিন্তু বিশ্বের অনেক নামি দামি সংবাদ সংস্থা থেকে এসেছে, যেমন বিবিসি, CNN, ABC, ভয়েস অফ আমেরিকা, রয়টার, এই সকল সংস্থা থেকে হাইলি স্কিলড এই সাংবাদিক এবং ক্রু এরা এসে জয়েন করেছে আল জাজিরাতে। কারণ আল জাজিরাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, অপরিসীম স্বাধীনতা দিয়েছে এই শেখ অর্থাৎ কাতারের শেখ, যার জন্যে তৃতীয় বিশ্ব সহ উন্নত বিশ্বেও আজ আল জাজিরার গ্রহণযোগ্যতা অনেক বেশি। এবং তৃতীয় বিশ্বে বিবিসি, CNN, ভয়েস অফ আমেরিকা, রয়টার যে সংবাদ সাপ্লাই করে, তাদের চেয়েও আল জাজিরার গ্রহণযোগ্যতা এখন অনেক বেশি। এই আল জাজিরা বাংলাদেশ সম্পর্কে এই পর্যন্ত যতগুলো সংবাদ তারা প্রচার করেছে, তার কোনোটি এখন মিথ্যা, বানোয়াটো বা উদ্দেশ্য প্রণোদিত এমন কোনো রকম যুক্তি খণ্ডন করা সম্ভব হয়নি এবং করেনি। ঠিক যেমনটি একটু আগে আমি যে গল্পের কথা বলেছিলাম, সে পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত অথবা চেয়ারম্যান যদু মিয়া এবং তার ইউনিয়নের সেই চৌধু জনগণ সম্পর্কে যে গল্পটা বলেছিলাম, সেরকমই যদু মিয়া হাতে নাতে ধরা পড়ার পরেও সে বারবার যেই ছেলেটি চিৎকার করে সেই চাকর মেয়েটিকে বাঁচানোর জন্য চৌধু গ্রামের জনগণকে একত্রিত করেছে, সেই ছেলেটিকে বারবার যদু মিয়া বলছে বখাটে এবং দুষ্ট ছেলে। প্রিয় বন্ধুরা, সেই যে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে আল জাজিরা সম্প্রতি বাংলাদেশ সম্পর্কে, এই প্রতিবেদনটি তৈরি করতে দীর্ঘ 16 মাস সময় লেগেছে এবং প্রচুর টাকা তারা খরচ করেছে। আল জাজিরা মিলিয়নস অফ ডলার্স তারা স্পেন্ড করেছে এই প্রতিবেদনটি করার জন্যে। প্রিয় বন্ধুরা, আর এই প্রতিবেদনের যে মূল যে সাংবাদিক ডেভিড বার্গম্যান, তিনি আর কেউ নন, তিনি বাংলাদেশেরই জামাতা, তিনি বাংলাদেশের জামাই, অর্থাৎ আওয়ামী লীগের ঘরানার জামাই, অর্থাৎ আওয়ামী লীগের সেই পোড় খাওয়া বর্ষিয়ান নেতা ডক্টর কামাল হোসেনের মেয়ে সারা হোসেনের জামাই, স্বামী এই ডেভিড বার্গম্যান। তিনি একজন ইংলিশ লোক, তিনি আমার জন্মস্থান বাংলাদেশের জামাই হয়ে তিনি শ্বশুর বাড়ির কথাটা আজ আপনাদের কাছে উপস্থাপন করেছেন। প্রিয় বন্ধুরা, ওই যে সেই পাড়ার ছেলেটি, সেই যদু মিয়ার মেয়ের সাথে তার প্রেম, সেই যদু মিয়ার মেয়ের সাথে তিনি দেখা করতে এসে দেখলেন চেয়ারম্যান তিনি রাতে তার গৃহভৃত্যকে ধর্ষণ করছেন। আর বাংলাদেশের অনেক লোক আছে যারা এই চৌধু জনগণ সেই ডেভিড বার্গম্যানকে এখন দোষী সাব্যস্ত করছে, সে আল জাজিরাকে দোষী সাব্যস্ত করছে। কিন্তু আল জাজিরার প্রচারিত যে সংবাদ, যে প্রতিবেদন, তার কোন অংশটুকু মিথ্যা, কোন অংশটুকু ভুল, কোন অংশটুকু সত্য নয়, সেই বিষয়ে এখনো পর্যন্ত বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের মিলিটারি মাফিয়া MM এবং বাংলাদেশের পলিটিক্যাল পার্সোনাল FF অর্থাৎ দুটো F, ডাবল ফেস, তারা কেউ যুক্তি খণ্ডন করতে পারেনি। ডাবল ফেস এই পলিটিক্যাল পিপল, তাদের হচ্ছে F আর মিলিটারির হচ্ছে মাফিয়া M। তাহলে M এবং F মিলিয়ে কি হয়? প্রিয় বন্ধুরা, তোমরা যারা বুদ্ধিমান তারা বুঝতে পারছো, এই MF বাংলাদেশের মুখোশ উন্মোচন করেছে আল জাজিরা। ডেভিড বার্গম্যানকে আজ তোমরা যারা গালি দিচ্ছ বা প্রশাসন যেভাবে তাকে কড়কে দিচ্ছে, ঠিক তেমনই অবস্থা হয়েছে বনি আমিনের। বনি আমিন যত তেতো কথা বলে, বনি আমিনকে ধরে সবাই কিন্তু কড়কে দিচ্ছে, কিন্তু বনি আমিন যেই কথাটুকু বলেছে, যেই ঘটনাটা উপস্থাপন করেছে, সেই ঘটনার কোন অংশটুকু মিথ্যা এবং কোন অংশটুকু বনি আমিন মিথ্যা বলেছে সেটা কিন্তু কেউ যুক্তি খণ্ডন করেনি। এবং আমার যে কোনো ভিডিওতে দেখা যায় বিভিন্ন এই চৌধু গ্রামের জনগণরা তারা অনর্গল গালি দিচ্ছে বনি আমিনকে, কিন্তু বনি আমিনের ভিডিওর কোন অংশটি সত্য নয়, কোন অংশটি মিথ্যা, সেটা কিন্তু কেউ যুক্তি খণ্ডন করছে না, অনর্গল গালি দিয়ে যাচ্ছে। বন্ধুরা, প্রচণ্ড রোদ এখানে, আজ আর কোনো কথা নয়, এখন এই মুহূর্তে তোমাদেরকে নিয়ে যাচ্ছি একটি পবিত্র গাছের তলে। আর সেই পবিত্র গাছটি হচ্ছে জয়তুন, জলপাই, অলিভ। আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেই জলপাই গাছ তলে বাকি কথা বলার জন্যে।
চলো তাহলে বন্ধু, এখন সেই জয়তুন গাছের তলে বাকি কথা তোমাদের সাথে আমার হবে। যদি ভুলের নাম ভালোবাসা হয়, যদি মনের নাম পাথর হয়, প্রশ্ন তো একটাই থাকতে পারে, পাষাণ মন কি ভালোবাসতে পারে? যদি ভুলের নাম ভালোবাসা হয়, যদি মনের নাম পাথর হয়, প্রশ্ন তো একটাই থাকতে পারে, পাষাণ মন কি ভালোবাসতে পারে? যদি ভুলের নাম ভালোবাসা হয়। গুড আফটারনুন বন্ধুরা, গুড আফটারনুন। আমি বনি আমিন। আজ শনিবার, আজ 6 ফেব্রুয়ারি 2021। প্রিয় বন্ধুরা, আমি এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই স্থানটি এটা আমার বাড়ি থেকে খুব কাছাকাছি। প্রিয় বন্ধুরা, আমার এই যে আমার সাথে এই যে দেখছেন এই গাছটা, এটা কিন্তু ভূমধ্যসাগরীয় জলপাই গাছ, যেটাকে আমরা অনেকটা জয়তুন বলে থাকি। বাংলাদেশের জলপাই নয়, এটা হচ্ছে সেই জয়তুন। এবং এটা একটি বাড়ির সামনেই এই জয়তুন গাছটি, দেখুন প্রচুর জয়তুন ধরে আছে, অর্থাৎ ইংরেজিতে যাকে বলা হয় অলিভ। আর এই অলিভগুলো যখন পরিপূর্ণ হবে, এই অলিভগুলো পেড়ে এরপরে প্রসেস করে এই অলিভগুলো রগড়ে এর থেকে তেল বের করা হয়ে থাকে। এখন আপনি যদি বলেন বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গে যেই জলপাই, সেই জলপাই যেমন নুন এবং লঙ্কা দিয়ে যেটা আপনি খান, এটা সেই জলপাই নয়। প্রিয় বন্ধুরা, আমি এই জলপাই গাছ অর্থাৎ এই জয়তুন গাছের নিচে দাঁড়িয়ে আজ আমি সামান্য একটু কথা বলবো। অবশ্যই আমার জন্মদেশ বাংলাদেশ সম্পর্কে কথা বলবো। বাংলাদেশের সম্প্রতি যেই আল জাজিরা নামে মধ্যপ্রাচ্যের একটা টেলিভিশন চ্যানেল যেই দুর্নীতির মুখোশ উন্মোচন করেছেন, সেই বিষয়ে আমাকে প্রচুর লোক, অনেক দর্শক আমাকে অনুরোধ করছেন আমি যেন কিছু বলি। প্রিয় বন্ধুরা, আমার বলার কিছু নেই। আমি সবসময় এই বিষয়ে আমার নানাভাবে ইনিয়ে বিনিয়ে প্রত্যক্ষভাবে আমার বিভিন্ন ভিডিওতে আমি বলে গেছি। আর বলতে গেলে অনেকেই আমাকে নানাভাবে কটু কথা বলেন আমার মধ্যে কোনো দেশপ্রেম নেই, অর্থাৎ কোনো দায়বদ্ধতা নেই, যে আমি যে জন্মগ্রহণ করেছি বাংলাদেশে এই বিষয়ে আমার কোনো কৃতজ্ঞতা নেই। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে এক্ষুনি মনে করিয়ে দিতে চাই, এখন থেকে 2.5 বছর আগে আমার মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত বিন্তাংয়ে আমি একটি ভিডিও করেছিলাম। মধ্যরাত অবধি জেগে আমি যে ভিডিওটি করেছিলাম, সেই ভিডিওতে আমি কুয়ালালামপুর অর্থাৎ যেখানে বাংলাদেশের দুর্নীতিবাজ নেতা নেত্রী, আমলা এবং মিলিটারি সামরিক লোক যারা সেকেন্ড হোমের নামে যারা সেখানে একটি বিরাট তাদের একটি সুযোগ তারা ওখানে তৈরি করে রেখেছেন, সেইখানে যে কি ক্রাইম হয়ে থাকে এবং বাংলাদেশিরা সেকেন্ড হোমের নামে যা করছে, সেই জিনিসটাই আমি সেই ভিডিওতে তুলে ধরতে চেয়েছিলাম। সেই ভিডিওটি আমি আপাতত আজকের এই আমার মুখবন্ধের পরে আমি আপনাদেরকে সেই পুরনো ভিডিওতে নিয়ে যাব। অর্থাৎ আমি নতুন বোতলে পুরনো মাল আমি ঢুকিয়ে দেব, অর্থাৎ সেই পুরনো
ডকুমেন্টারিটাই আপনাদেরকে দেখাবো। জেনারেল আজিজ বাংলাদেশের প্রধান সামরিক কর্মকর্তা, যিনি বাংলাদেশের আর্মি চিফ জেনারেল আজিজ, এবং তার যে দুই ভাই তারা মালয়েশিয়াতে আছে, এই বিষয়টা সকলেই জানে, যেমন আমিও জানতাম। তবে আমি খুবই কাছাকাছি যাওয়ার সুযোগ আমার হয়েছিল তাদের সেই চক্রের ভেতরে। আমার আরেকটি ভিডিও আছে, আরেকটি ভিডিওতে মালয়েশিয়ার উপরে নিশ্চয়ই আপনারা দেখেছেন, এবং যে মার্সিডিজ বেঞ্জটা আমাকে 3 দিন আমাকে সার্ভিস দিয়েছিল কুয়ালালামপুরে, সেই মার্সিডিজ বেঞ্জের মালিক এবং কে রেফার করেছে আমাকে সেটা কিন্তু আমি বলতে চাইনি, আমি খেয়ে গেছি, অর্থাৎ গিলে ফেলেছি। এটা অনেকটা দুর্ভাগ্য বা সৌভাগ্য বলতে পারেন। ঠিক এক্স্যাক্টলি সেই গাড়িটার, যেই গাড়িটা আল জাজিরাতে দেখানো হয়েছিল, সেই গাড়িটার যেই সিটে বনি আমিন বসে 3 দিন কুয়ালালামপুর টই টই করে ঘুরেছিল, সেই গাড়িতেই 2019-এর এপ্রিল মাসে এই জেনারেল আজিজ তিনিও ওই গাড়িতে এবং ওই ড্রাইভারটাই তিনি ইস্তেমাল করেছিলেন। বনি আমিন ওই 2019-এর জুলাই এবং ডিসেম্বর পরপর দুবার ওই গাড়িটি এবং ওই ড্রাইভারকে ইস্তেমাল করেছিল। প্রিয় বন্ধুরা, জেনারেল আজিজ না শুধু বাংলাদেশের প্রায় প্রত্যেকটি মন্ত্রী, প্রত্যেকটি সাংসদ এবং ব্যবসায়ী যারা আছে তাদের এখন সেকেন্ড হোম এবং দুর্নীতিকে চাপানোর জন্যে কুয়ালালামপুরকে বেছে নিয়েছে। আর কুয়ালালামপুর প্রশাসন, মালয়েশিয়ান প্রশাসন সেই সুযোগটা নিচ্ছে বাংলাদেশ থেকে তাদের সেই বৈদেশিক টাকাগুলোকে তারা ইনজেক্ট করছে তাদের মালয়েশিয়াতে, তাদের স্বার্থে। প্রিয় বন্ধুরা, আপনাদের নিশ্চয় মনে আছে 1975 সন থেকে লকারবির যে দুর্ঘটনা ঘটেছিল, অর্থাৎ গাদ্দাফিকে, লিবিয়ার গাদ্দাফিকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার আগ পর্যন্ত সারা ওয়ার্ল্ডের যত মুসলিম সন্ত্রাসী যারা আছে তাদের আশ্রয়স্থল ছিল লিবিয়া। এমনকি 1975 সনে শেখ মুজিবুর রহমানের হত্যাকারী যারা, তাদেরও আশ্রয়স্থল হয়েছিল লিবিয়া। সেই পথে মালয়েশিয়া আগাচ্ছে। তবে এটাও অমুসলিম দেশগুলোর একটি চক্রান্ত। কোনো দেশকে একটি সন্ত্রাসের আশ্রয়স্থল হিসেবে নির্ধারণ করার আগে সেই দেশকে তারা একটা সুযোগ দেয়, অর্থাৎ তার দেশের ভেতরে ইঁদুর ঢুকিয়ে পরে তিনি বিড়াল পাঠাবেন। এটা আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। লিবিয়াতে আগে তারা ইঁদুর ঢুকিয়েছে, এরপরে গাদ্দাফিকে তারা বলেছে আমরা এবার বিড়াল পাঠাতে চাই। সেখানেই গাদ্দাফির সাথে তাদের সমস্যা দেখা দিয়েছিল। ঠিক একইভাবে ইরাকেও সাদ্দামের সময় সেই অমুসলিম বিদেশি সাম্রাজ্যবাদী তারাও সেই সুযোগ নিয়েছিল, তারা ইঁদুর ঢুকিয়ে দিয়েছিল। এরপরে তারা বলল আমরা বিড়াল পাঠাতে চাই। কিন্তু ইরানের ক্ষেত্রে সেটা সম্ভব হচ্ছে না, সেখানে ইঁদুরও ঢুকতে পারছে না, বিড়ালও পাঠাতে পারছে না, তাদের চক্রান্ত সেইখানে ফেল। বাট মালয়েশিয়াকে তারা সেই সুযোগ দিচ্ছে। ধীরে ধীরে সারা বিশ্ব থেকে অবৈধ মুসলিম টাকাগুলো এই মালয়েশিয়াতে ঢুকছে। বাংলাদেশ থেকে শুরু করে পাকিস্তান, সকল মুসলিম জঙ্গি, সন্ত্রাসী এবং দুর্নীতিবাজ যেই সকল নেতা এবং সামরিক কর্মকর্তা, তারা কিন্তু এইখানেই সেকেন্ড হোমের নামে তাদের টাকাগুলোকে সরিয়ে রাখছেন। আমি আমার ভিডিওতে বলেছিলাম যে মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশিদের যারা দেশে যারা খুন, জখম, ধর্ষণ, চোরাকারবারি, তাদের সকলেই আজ কুয়ালালামপুরে এসে জড়ো হয়েছে। এখানে এখন বেশ্যাবৃত্তি, বাংলাদেশিদের যে বেশ্যাবৃত্তি সেই কুয়ালালামপুরে হয়ে থাকে। এবং আজিজ অর্থাৎ জেনারেল আজিজের ভাই সেই জোসেফ, সেও এই চক্রের ভেতরে। কিন্তু আমি আমার ভিডিওতে সেই নামগুলো উল্লেখ করতে চাইনি। প্রিয় বন্ধুরা, আমি জয়তুন গাছ অর্থাৎ এই জলপাই গাছের নিচ থেকে কথা বলছি, অর্থাৎ কাঁধে আমার ঝুলে আছে বিরাট একটি জলপাই গাছ। খুবই ভালো লাগে। তবে একটা জিনিস আপনাদেরকে বলছি, এই জলপাই কিন্তু আপনি খেতে পারবেন না। এই জলপাই আপনি খেতে গেলে, দেখি আমি একটু খেয়ে দেখি। খুব তিতা, যেমনটি বাংলাদেশের সে সন্ত্রাসী এবং সিস্টেমের ভেতরে যেরকম আপনি বাইরে খুব সুন্দর দেখবেন কিন্তু ভেতরে কিন্তু তিতা, ঠিক এই সমাজের ভেতরে বাংলাদেশের
এই সিস্টেমের ভেতরে যে তিতা, সেই তিতাটা যিনি, এই তেতো বিষয়টা যিনি উন্মোচন করেছেন, তিনি হচ্ছেন ডক্টর কামাল হোসেনের মেয়ের জামাতা সারার হাজব্যান্ড। তিনি মিথ্যা বলছেন তা না, তিনি সত্য বলেছেন এবং এই সত্যটা উদ্ঘাটন করেছেন প্রকাশ্য দিবালোকে। বনি আমিন সেটা চায়নি, প্রত্যক্ষ পরোক্ষভাবে বনি আমিন তার মালয়েশিয়ান ভিডিওতে নানাভাবে ইনিয়ে বিনিয়ে এগুলো বলে গেছেন। আবার বলে রাখছি, আমি কিন্তু আজকের এই ভিডিওর পরে, আমার এই মুখবন্ধের পরে আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাব মালয়েশিয়ান সেই পুরনো ভিডিওতে, সেটা আবার শুনবেন, যেটা শুনে অনেকে আমাকে নানাভাবে গালমন্দ করেছেন, বাজে বাজে কথা বলেছেন, আমার মধ্যে কোনো কৃতজ্ঞতা বোধ নেই, দেশপ্রেম নেই, অনেক কথা বলেছিলেন। আমি শুধু নীরবে তা সহ্য করে গেছি। আজ আপনারা পুনরায় সেই ভিডিওটি দেখবেন, দেখার পরে আপনারাই বলবেন মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশের এই পালিয়ে আসা দুর্নীতিবাজ, এই সন্ত্রাসী, এরা মানি লন্ডারিং, নারী ব্যবসা, সেকেন্ড হোমের নামে সব কিছুই করে থাকে। বাংলাদেশের প্রায় মন্ত্রী, এমপি এরা চলে আসে এইখানে, কারণ এইখানে বিছানায় কার বিছানায় কে গেল কেউ খোঁজ রাখে না। কিন্তু বাংলাদেশের ভেতরে হলে অনেকেই জেনে যান যে অমুক মন্ত্রী, অর্থাৎ ময়মনসিংহের সেই মন্ত্রী কোনো একটা মেয়েকে বিছানায় নিয়ে গিয়েছিল, সেটা কিন্তু ভিডিও করা হয়ে গেছে। কিন্তু মালয়েশিয়াতে এখানে কেউ নজরদারি করে না, সেই জন্য আমি এটাকে নাম দিয়েছিলাম নীরব বিছানার খোঁজে আমলা মন্ত্রীদের ঠিকানা কুয়ালালামপুরে। প্রিয় বন্ধুরা, আপনারা শুধু কুয়ালালামপুর দেখছেন, আর আমি সারা বিশ্ব ঘুরে ঘুরে আমি দেখেছি বাংলাদেশের এই দুর্নীতিবাজ আমলা মন্ত্রী, এই দুর্বৃত্ত, এই সামরিক কর্মকর্তারা কিভাবে সেকেন্ড হোমের নামে কানাডাতে বেগম পাড়া গড়েছে। সিডনিতেও এরকম প্রচুর পরিবার আছে যারা দেশ থেকে টাকা সাক আউট করে নিয়ে এসে এইখানে তারা ইস্তেমাল করছে। এগুলো আমাদের নজরে আছে। অনেক কিছু আমি বলতে পারছি না, বললে আমার পেশাগত কারণে কিছু অসুবিধা আছে, আমি মুখ খুলতে পারছি না। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের সেই বুডাপেস্টের, হাঙ্গেরির সেই স্বামীর মতো আমি সেই ভূমিকা নিতে চাই না। তবে আমি আবার বলছি, আমি বনি আমিন, অভিজ্ঞতার ভাণ্ডার, জ্ঞানের ভাণ্ডার নয়, কিন্তু অভিজ্ঞতার ভাণ্ডার। এই মগজে অনেক কিছু লুকিয়ে আছে। আমি দেশে বিদেশে ভেরোনিকা এবং বনি আমিন ঘুরে ঘুরে আমরা অনেক দেখেছি, অনেক দেখছি। আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি প্রিয় বন্ধুরা, একটা বিষয়, এই সরকারের যদি পতন হয়ে থাকে তবে কাকে রিপ্লেস করবেন, কে আসবে ক্ষমতায়? জেনারেল আজিজের কারণে আজ শেখ হাসিনা সত্যি বিব্রতকর অবস্থায় আছে এবং তার সিস্টেমটা এখন বিব্রতকর অবস্থায় আছে। আমি আরেকটা ভিডিওর কথা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাচ্ছি যে গত 2 বছর আগে বনি আমিন কলকাতা থেকে নির্বাচনের আগেই নির্বাচনী ফলাফল দিয়েছিল এবং আন্দামান, সেই বঙ্গোপসাগরের একেবারে মাঝখানে আন্দামান নিকোবরের সমুদ্র পাড় থেকে বনি আমিন বলেছিল এই বর্তমান সরকার সর্বোচ্চ 3 থেকে 3.5 বছর পর্যন্ত টিকবে এবং 5 বছর তারা যেতে পারবে না। এখনও হাতে 3 বছর আছে প্রিয় বন্ধুরা, 2 বছর গেল, আরও 3 বছর আছে। অনেকে আমাকে প্রশ্ন করে, আপনি কি আপনার সেই ভবিষ্যৎবাণী কি আপনি তুলে নেবেন? না, বনি আমিন কখনো সেই ভবিষ্যৎবাণী তুলে নেবে না, কখনোই না। কিন্তু একটা ভয় বনি আমিনের মধ্যে সবসময় কাজ করে, এই সরকারের পতনের পর কে আসবে এবং তার চরিত্র কতটুকু ফুলের মতো পবিত্র, কতটুকু ধোয়া তুলসী, সেই সিস্টেম হবে একমাত্র উপরওয়ালা জানেন, ঠাকুর জানেন, ভগবান জানেন, আল্লাহ জানেন, আমরা কেউ বলতে পারি না। সকলেই ক্ষমতার বাইরে তারা সৎ, ক্ষমতায় আসলে সবাই এইভাবে কলুষিত হয়ে যায়। অর্থাৎ দিন কি ভাইয়া রাত কি সাইয়া, অর্থাৎ যেই মেয়েটি যেই পুরুষকে দিনের আলোতে ভাইয়া ভাইয়া বলছে, রাত যখন হয়ে যায় সেই ভাইয়া হয়ে যেতে চায় সাইয়া। সো দিন কি ভাইয়া রাত কি সাইয়া। প্রিয় বন্ধুরা, কাকে বিশ্বাস করবেন প্রিয় বন্ধু? কাউকে না। তবে একটা বিষয় আপনাদেরকে সতর্ক করতে চাই, এই সরকারের পতন বা এই সরকার অর্থাৎ এই গণেশ যদি পাল্টে যায়, আমার এই জন্মদেশে হবে রক্তের বন্যা। প্রিয় বন্ধুরা, আমি আবারও বলে রাখছি, এই ভিডিওটিকে একটি ভবিষ্যৎবাণী হিসেবে ধরে রাখবেন। প্রিয় বন্ধুরা, এই সরকার পতন হওয়ার সাথে সাথেই ভোকা নাঙ্গা গ্রামের নিপীড়িত অবহেলিত জনপদের সেই নিরীহ জনগণ
বাসে, ট্রাকে, ট্রেনে চড়ে এসে ধনী সমাজ সেই লুটেরা সমাজকে কেটে কেটে টুকরো করে দেবে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, যে যেখানেই আছেন সতর্ক থাকবেন, আপনারা কেউ বাঁচবেন না। আপনি ভাবছেন যে সেকেন্ড হোম করে চলে আসবেন, আপনি বিগত হয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, নিশ্চয়ই আপনাদের মনে আছে সেই 2009 সম্ভবত প্রথম দিকে পিলখানায় যে বিপ্লবটা ঘটেছিল, সে অবহেলিত উপেক্ষিত সেই নন কমিশন যে সোলজার বিডিআর, তাদের যে পুঞ্জীভূত ক্ষোভ, 57 অফিসারকে তারা এক কাতারে একেবারে শেষ করে দিয়েছিল। শুধু খুন নয়, তারা ধর্ষণ করেছিল, লুণ্ঠন করেছিল, এবং তাদের সেই বিপ্লবের মাধ্যমে তাদের ক্ষোভটার বহিঃপ্রকাশ ঘটেছিল। প্রিয় বন্ধুরা, সেই বহিঃপ্রকাশ ঘটেছিল তখন পিলখানাতে। সেই বহিঃপ্রকাশ ঘটবে এই সরকার যেদিন পতন হবে, বা এই সরকারের যখন অশনি সংকেত বেজে উঠবে, তখন প্রত্যন্ত অঞ্চল থেকে, গ্রামগঞ্জ থেকে লাখো লাখো মানুষ ছুটে আসবে। যারা আজ লুটেরা, যারা আজ দেশকে লুট করে তাদের সব টাকা বাইরে পাঠিয়ে দিচ্ছেন, সেকেন্ড হোম করছেন, তাদের রক্তে হবে এই মেহনতি, নির্যাতিত, উপেক্ষিত জনগণের স্নান। পবিত্র স্নান করবে আপনাকে হত্যা করে আপনার রক্তে। প্রিয় বন্ধুরা, প্রস্তুত থাকুন, একটি গৃহযুদ্ধ নয়। গৃহযুদ্ধ হয় যখন দুই পক্ষ যখন প্রায় কাঁধে কাঁধ, নেক টু নেক হয়, বা গৃহযুদ্ধ নয়, একচেটিয়া যুদ্ধ হবে। যেমনভাবে 2013 সনের সেই মৌলবাদী মাদ্রাসার ছাত্ররা লাখো লাখো ছুটে এসেছিল ঢাকার শাপলা চত্বরে। এবার কিন্তু সেই শাপলা চত্বর নয়, পুরো ঢাকাতে মৌমাছির মতো পঙ্গপাল ছুটে আসবে সারা বাংলাদেশ থেকে আপামর জনগণ সেই লুটেরাদেরকে হত্যা করা, তাদের সন্তান, তাদের স্ত্রীকে তাদের সামনে ধর্ষণ করার জন্যে, এবং তাদেরকে হত্যা করে তাদের রক্তে স্নান করার জন্যে। প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি একটি ভবিষ্যৎবাণী, আর সেই দিনটি আর বেশি দূরে নেই। প্রিয় বন্ধুরা, আবারও বলছি, বাংলাদেশ একটি ক্রান্তি লগ্নে এখন গুজার হচ্ছে, সেই দিনে আর বেশি দূরে নেই। আপনারা যারা লুট করছেন, সেই অস্ট্রেলিয়াতে যারা আশ্রয় নিয়েছেন, মালয়েশিয়াতে আছেন, ইউরোপে আছেন, বা আমেরিকা আছেন, বা কানাডাতে আছেন, মনে রাখবেন আপনি আপনার বেগমকে পার করে দিয়েছেন, কিন্তু আপনি আপনার অন্ডকোষ কেটে সেটা দিয়েই মেহনতি জনতারা খেলবে পিং পং বল খেলবে। প্রিয় বন্ধুরা, চলুন আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি কুয়ালালামপুরে, আবার সেই নূতন বোতলে আপনাদেরকে পুরনো মাল দেখানোর জন্যে। চলুন আমার সেই পুরনো ভিডিওটি দেখুন। আমি এখন অপেক্ষা করব আপনাদের মন্তব্যের জন্য। আগে আপনারা কি মন্তব্য করেছেন, এবার আল জাজিরার সংবাদের পর আমার এই মালয়েশিয়ান এই ভিডিওটি দেখে আপনারা কি মন্তব্য করেন দেখি এবার। চলুন তাহলে, লেটস গো। দিস ইজ বনি আমিন ফ্রম সিডনি, অস্ট্রেলিয়া। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, আমি বনি আমিন। এখন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি অঞ্চলে আমি আছি। এই স্থানটির নাম হচ্ছে বুকিত বিন্তাং। মালয়েশিয়ার রাজধানী হচ্ছে কুয়ালালামপুর, আর কুয়ালালামপুরের রাজধানী হচ্ছে বুকিত বিন্তাং। এটা এমন একটি স্থান যেটা কখনো ঘুমায় না, সব সময় জেগে থাকে। এখানকার প্রায় সব দোকানগুলো 24 ঘন্টা খোলা থাকে। বন্ধুরা, আমি গুড মর্নিং এই জন্য বললাম, এখন বাজে 12:10। আজ 13ই অগস্ট 2018। বন্ধুরা, প্রচুর বাংলাদেশি এখানে আছে, কিন্তু এর আড়ালে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ সন্ত্রাসী, ধর্ষক, রাজনৈতিক সন্ত্রাসী
এরা এইখানে চলে এসেছে, এইখানে বসবাস করছে এই বুকিত বিনতাং সহ মালয়েশিয়ার এই রাজধানী কুয়ালালামপুরের বিভিন্ন স্থানে বন্ধুরা। এই সকল সন্ডা গুন্ডা বাংলাদেশিরা প্রবাসী মালয়েশিয়ার কাছে বাংলাদেশকে একেবারে ধ্বংস করে দিচ্ছে বন্ধুরা। দুষ্ট, চিরকালে দুষ্ট, সর্বক্ষেত্রে দুষ্ট। বাংলাদেশে যেই ছিল দুষ্ট, সে প্রবাসে এসেও রয়ে গেছে দুষ্ট। এইরকম সন্ত্রাসী প্রচুর বাংলাদেশি এইখানে আছেন বন্ধুরা। আর এই যে কয়েকটি দোকান আছে, বিশেষ করে সবগুলো দোকান না, এদের বেশিরভাগ দোকানগুলো, এই দোকানের ব্যবসার আড়ালে আছে এদের মারাত্মক ধরনের ব্যবসা বন্ধুরা। সন্ত্রাসী সেই বাংলাদেশিরা এইখানে নারী ব্যবসা থেকে শুরু করে সব ধরনের ব্যবসা এখানে করে থাকে বন্ধুরা। বাংলাদেশের সরকার যতই ঘোষণা করুক সমুদ্র জয় করেছে, আকাশ জয় করেছে, এগুলো সম্পূর্ণ রাবিশ।